প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, গতকাল ৮ মে ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2026। এই উপলক্ষে আমাদের অঙ্গীকার প্রতিরোধী সর্বোত্তম চিকিৎসা। চিকিৎসক হিসেবে আসলে আমাদের দায়িত্ব শুধুমাত্র আপনাদেরকে অবগত করাই তা নয়, বরং প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো কিভাবে আপনারা নেবেন এবং যেসব প্যারেন্টসরা আছেন তারা আসলে কিভাবে জানতে পারবেন যে তারা পরবর্তীতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম দেওয়ার ঝুঁকিতে আছেন কিনা, অর্থাৎ ঝুঁকিপূর্ণ গ্রুপ কারা, এবং প্যারেন্টাল কাউন্সেলিং আমরা বলে থাকি, জেনেটিক কাউন্সেলিং, এরকম প্রতিরোধের ক্ষেত্রে অনেক ধরনের কথাবার্তাই আসে। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করাই আমাদের উদ্দেশ্য। আমাদের আজকের পর্বের বিষয়বস্তু থ্যালাসেমিয়া। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার এম.এ. খান, রক্তরোগ বিশেষজ্ঞ ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ, সাবেক বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ এবং প্রতিষ্ঠাতা বিএমটি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপদেষ্টা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো। স্যার, আমরা থ্যালাসেমিয়া নিয়ে কথা বলতে চাই। আমার মনে হয় যে অত্যন্ত সময় উপযোগী একটা বিষয়। গতকালই পালিত হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। শুরুতে স্যার আপনার কাছে জানতে চাইছি যে থ্যালাসেমিয়া বলতে আসলে কি বোঝানো হয়? থ্যালাসেমিয়া একটা রক্তরোগ, কিন্তু অনেক রকম রক্তরোগ রয়েছে। এটা একটা বংশগত, যেখানে হেমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং যেটাতে অনেক রোগীদের বেলায় অনেক কমে যায় এবং তাদের ঘন ঘন রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। আচ্ছা স্যার, ঝুঁকিপূর্ণ গ্রুপে কারা আছেন? সাধারণত যখনই বাবা মা দুজনেই বাহক হয়ে থাকেন, এসব ক্ষেত্রে দেখা গেছে 4টি জন্মের মধ্যে অর্থাৎ 25% ক্ষেত্রে একজন থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদেরকে বলে থাকি যে বাবা মা যখনই বাহক তখনই তার 4টি সন্তানের মধ্যে একটি সন্তান থ্যালাসেমিয়া রোগী হিসাবে জন্ম নিতে পারে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তার 2টি সন্তান রয়েছে, 2টি সন্তানই থ্যালাসেমিয়া হিসাবে জন্ম নিয়েছে। আচ্ছা, তার মানে বাবা মা বাহক কিনা বা তারা আসলে ক্যারিয়ার কিনা এই বিষয়টা জানাটা জরুরি। এটা কিভাবে জানা সম্ভব? এটা খুব সহজ। আমরা প্রথমে জানতে হবে, আমরা বলে থাকি সাধারণত বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নেওয়ার জন্য, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনই থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি একজন বাহক হন তাহলে কোনো সমস্যা নাই, যদি দুজনই বাহক হয়ে থাকেন এইসব ক্ষেত্রে মা যখন গর্ভবতী হবেন তখন 12 সপ্তাহের দিকে আমরা বলি একটা প্রিনেটাল টেস্ট করার জন্য। সেটা করে অ্যামনিওটিক ফ্লুইড, শিশুর গর্ভাবস্থায় যে থাকে তখন একটা ফ্লুইড নিয়ে ওই পরীক্ষা করে ডিএনএ টেস্ট করে জানতে পারবো যে শিশুটা আক্রান্ত হয়েছে কিনা থ্যালাসেমিয়ায়। আচ্ছা, মা যদি বাহক হন সেক্ষেত্রে তিনি হাই রিস্ক প্রেগন্যান্ট মাদার হিসেবে তিনি কাউন্ট হবেন। যে উভয় যদি ওই ফ্যামিলিটা কাপল যদি বাহক হয়ে থাকে সেক্ষেত্রে মায়ের অবশ্যই আপনি বলছেন যে প্রেগন্যান্সির সময় একটা পরীক্ষার মাধ্যমে অবশ্যই করা প্রয়োজন। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই যে আসলে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কিরকম হয়? থ্যালাসেমিয়া রোগীরা সাধারণত 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাদের রক্তশূন্যতা নিয়ে আসে। এটাই প্রথম লক্ষণ। মানে 6 মাস থেকে 1 বছর বয়সে শুরু হয় শিশুর, এবং সে ফ্যাকাশে থাকে। তার অনেক সময় জন্ডিস দেখা দেয়। ক্রমান্বয়ে সে বয়স বাড়তে থাকে যখন, তখন দেখা যায় তার শরীরে যে আয়রন জমা হয়, ফলে তার এন্ডোক্রাইন অর্গানগুলো একটু ড্যামেজ হয়। সো বয়োবৃদ্ধিটা তার ওইভাবে হচ্ছে না। 11 বছরের বা 16 বছরের শিশুকে মনে হচ্ছে যে মাত্র মনে হয় 6 বছরের শিশু। তাছাড়া অনেক সময় স্প্লিনটা বড় হয়ে যায়। এইসব জিনিসগুলো নিয়ে আসলে সাধারণত আমাদের কাছে আসে, স্প্লিনোমেগালি থাকে। এই ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে এবং বাংলাদেশের মানুষ কি আসলে সচেতন? মানে যখন একটা 6 মাস বয়সী বাচ্চার মধ্যে তারা এই ধরনের লক্ষণ দেখছে, যে বাবা মা দেখছে যে বাচ্চাটা রক্ত শূন্য, তার চোখ মুখ ফ্যাকাশে, তখন কি আপনাদের কাছে তারা সময় মতো আসে? আমাদের কাছে আসে, কিন্তু এখন অনেক ক্ষেত্রেই দেখেছি যে যখন শিশুরা আসে আমাদের কাছে তখন অনেক বড় স্প্লিন হয়ে যাচ্ছে, তার গ্রোথ রিটার্ডেড হচ্ছে, পুষ্টিহীনতায় ভুগতেছে। তো এইসব জিনিসগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে দেরিতে আসে। তবে আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে, যেহেতু প্রথমেই তো তারা ফিজিশিয়ান, একজন এমবিবিএস লেভেলের ডক্টরের কাছে আসে, তারা যদি এটাকে ঠিক মতো হ্যান্ডলিং করে এবং রেফার করে
মেডিকেল কলেজগুলোতে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আর্লি ডায়াগনোসিস এবং চিকিৎসার ব্যবস্থা হতে পারে। চিকিৎসাটা সম্ভব, মানে সেই বাচ্চাগুলো যদি আপনাদের কাছে মানে যথাসময়ে যদি এসে চিকিৎসার জন্য পৌঁছায়, সেক্ষেত্রে আপনারা আর্লি ট্রিটমেন্টটা দিতে পারেন ডায়াগনোসিসের মাধ্যমে। ইদানিং সরকার চেষ্টা করছে এই চিকিৎসা ব্যবস্থা ডায়াগনোসিস যেন একেবারে উপজেলা উপজেলা লেভেলে অথবা পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেলে করা সম্ভব হয়। আচ্ছা, সেই চেষ্টা করা হচ্ছে। জি। এবং যদি আমরা এক্ষেত্রে স্ক্রিনিং এর কথাটা আসবে, যে আসলে আমরা চাই যে আর্লি ডিটেকশনের মাধ্যমে শনাক্ত করা, যে কোন প্যারেন্টসরা হাই রিস্ক গ্রুপে আছেন, সেটাও কি স্যার উপজেলা পর্যায়ে না, করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমরা সাধারণত বলে থাকি যে প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি 1 নম্বর দরকার হচ্ছে মাস স্ক্রিনিং। আমরা বলে থাকি যে স্কুল কলেজে আমরা যদি ছেলে মেয়েদের হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটা টেস্ট, যেটা মাত্র 1000 থেকে 1200 টাকা করা যায়, এটা যদি করা হয় তাহলে কারা বাহক নয় এটা শনাক্ত করা সম্ভব। এবং আমরা এটাও করতে পারি যে স্কুলে ভর্তির সময় প্রত্যেক ছাত্রছাত্রী যদি এটা ব্লাড গ্রুপের মতো এটা যদি বলে থাকি যে এটাও করতে হবে, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। অথবা এনআইডি কার্ডে যদি আমরা সন্নিবেদ্য করতে পারি যে ব্লাড গ্রুপের মতো যে তার থ্যালাসেমিয়া বাহক কিনা বা পজিটিভ কিনা, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। সারা দেশব্যাপী এটা সহজে এটা প্রতীয়মান হয়ে যাবে। ইনসা বাংলাদেশে কি আপনাদের হাতে তৈরি করা কোনো ন্যাশনাল প্রোটোকল এই বিষয়ে আছে? হ্যাঁ জি, আমরা তো সরকারিভাবে একটা প্রটোকল তৈরি করে দিয়েছি। তাছাড়া সরকারের সঙ্গে নতুন সরকার এসেছে, আমরা আশা করি সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আমরা একটা মিটিং করে সরকারকে একটা নীতিমালা তৈরি করার জন্য আহ্বান জানাবো। সেক্ষেত্রে স্যার আপনি যে বললেন যে স্কুল গোয়িং বাচ্চা যারা স্কুলে যাচ্ছে সেসব বাচ্চাদেরও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা সম্ভব, সেটা তখন যদি সরকারি নীতিমালায় অন্তর্ভুক্ত হয়, সেটা তখন হয়তো আমরা আশা করতে পারি যে ইমপ্লিমেন্ট হবে। প্রতিরোধের জন্য পরবর্তী পদক্ষেপ যেটা প্রতিরোধের জন্য, সেটা হলো আমরা বলে থাকি যে বিয়ের আগে থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা জেনে নেওয়া। যদি আমরা ম্যারেজ রেজিস্ট্রির মধ্যে একটা ঢুকিয়ে দেই যে হ্যাঁ এটা করে আসতে হবে, তাহলে কিন্তু বাধ্যতামূলকভাবে তারা এটা সহজ হয়। আসবে। তাছাড়া তৃতীয় হচ্ছে যে যেসব মারা প্রেগনেন্ট হবে, প্রথমবার প্রেগনেন্ট হবে, তাদের যদি আমরা প্রত্যেকটা প্রেগনেন্সির সময় যদি আমরা ইলেকট্রোফোরেসিস করি, তাহলে কিন্তু জেনে যাব যে তারা বাহক কিনা। যদি দেখা যায় মা বাহক, তখন হাজবেন্ড এটা করে নিতে পারি। তখন যদি উভয়ই যদি দেখি যে বাহক, এইসব ক্ষেত্রে আমরা তার প্রিনেটাল টেস্টিং যেটা বললাম ডিএনএ টেস্টিং করে জেনে নেব যে পেটের বাচ্চাটা রোগী অথবা সুস্থ। যদি সেই সময়টাতে জানা যায় যে পেটের বাচ্চাটা আসলে কি ভবিষ্যৎ থ্যালাসেমিয়া আক্রান্ত হবে কিনা, তখন কি কোনো ইন্টারভেনশন দেওয়ার সুযোগ থাকে? এটা আমরা পরামর্শ দিয়ে থাকি যে সাধারণত একটা মেডিকেল টার্মিনেশন করার জন্য। হয়তো এটা সম্পূর্ণই সেই দাম্পত্য দুজনের উপর নির্ভর করে, তবে আমরা পরামর্শ দিয়ে থাকি মেডিকেল টার্মিনেশনের জন্য। সেক্ষেত্রে স্যার আমার প্রশ্ন যে টার্মিনেশনে যদি তারা জানো, পরবর্তী শিশুটা স্বাভাবিক হবার সম্ভাবনা আছে, কারণ আমরা আগেই বলেছি সব শিশু নাও হতে পারে। তার প্রতিটি প্রেগনেন্সিতে তাকে ওই প্রিনেটাল টেস্ট করতে হবে, শিশুটি সুস্থ আর স্বাভাবিক। স্যার চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা পদ্ধতিটা কেমন হয়ে থাকে? হ্যাঁ, চিকিৎসা পদ্ধতি আমরা সাধারণত কিছুটা মেডিকেল চিকিৎসা বা সাপোর্টিভ চিকিৎসা দিয়ে থাকি। প্রথম যে জিনিসটা করা হয়, 6 মাস বা 1 বছর বয়স থেকে তাকে ব্লাড ট্রান্সফিউশন নিতে হয়। অনেক বাবা মা মনে করেন যে ব্লাড দিলেই মনে হয় প্রতিবার দিতে হয়, কিন্তু আসলে ব্লাডই তার প্রথম চিকিৎসার একটা ব্যবস্থাপত্র। কারণ ব্লাড নিলে তার গ্রোথটা ভালো হবে, তার হেমোগ্লোবিনটা আমরা বলে থাকি 9-এর উপরে রাখার জন্য, এবং খাওয়া দাওয়া বাড়বে, তার স্প্লিনটা বড় হবে না। পরবর্তীতে আসছে যে ব্লাড নেওয়ার ফলে তার একটা ব্যাগ ব্লাড নিলে প্রায় 200 মিলিগ্রাম আয়রন তার শরীরে ঢুকে যাচ্ছে। এটার জন্য তাকে আবার দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পরে তার শরীরে অনেক আয়রন জমা হয়ে যায়। এই আয়রনগুলা লিভার বা হার্টের ক্ষতি করতে পারে। তাই আয়রন চিলেশন করার জন্য আবার তাকে ওষুধ নিতে হয়। এই ব্লাড নেওয়া, আয়রন শরীর থেকে বাইর করা, এই দুইটাই হলো মেইন চিকিৎসা। এছাড়া আমাদের ইদানিং আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি হেমোগ্লোবিনটাকে বাড়ানোর জন্য। এটাকে বলি হেমোগ্লোবিন এফ ইনডিউসার ড্রাগ। এই হাইড্রোক্সিডিয়ার মতো ড্রাগ অথবা থ্যালিডোমাইডের মতো ড্রাগ, এটা দিয়ে দেখা যাচ্ছে অনেকের ট্রান্সফিউশন লাগে না। এটা একটু ভালো দিক বলছি, ট্রান্সফিউশন ছাড়াও তারা ভালো থাকতে পারে। আরেকটা নতুন ড্রাগ এসেছে যেটার নাম লসপিটারসেপ নামে একটা ইনজেকশন, যেটা বিদেশে রয়েছে, আমাদের দেশে নেই। এই ইনজেকশনটা দিলে দেখা যাচ্ছে যে তার 3 সপ্তাহ পুরো ব্লাড দেওয়া লাগে না, এবং 3 সপ্তাহ পর পর ইনজেকশন নিতে হয়। কিন্তু
এই ওষুধের দাম অনেক বেশি, একটা ডোজের দাম প্রায় 60,000 টাকা। এটা কিন্তু সবার পক্ষে এটা সম্ভব অ্যাফোর্ড না। করা সবার পক্ষে সম্ভব না। সর্বশেষ যে চিকিৎসা রয়েছে এটা নিরাময়যোগ্য, একেবারে ভালো হয়ে যাওয়া, যেটার জন্য তারা ট্রান্সফিউশন নিতেই হবে না, স্বাভাবিক গ্রোথ হবে। এটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। স্যার, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিষয়ে আমি আপনার কাছে অবশ্যই জানবো, কারণ আমি বিএমটি ইউনিটের প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনার কাছে আমি বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি আয়োজন আসলে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা থ্যালাসেমিয়া বিষয়ে কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আসলে দম্পতিদের প্রত্যেকেরই অধিকার আছে তাদের ক্যারিয়ার স্ট্যাটাস সম্পর্কে জানা, এবং কোনো দম্পতি যদি হাই রিস্ক গ্রুপে থাকেন সেক্ষেত্রে সেই গর্ভবতী মায়ের অবশ্যই প্রিন্যাটাল চেক আপের মাধ্যমে জেনে নেওয়া যে তার অনাগত শিশুটি কি থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে কিনা। এই বিষয়গুলো নিয়েই কথা হচ্ছে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার এম এ খান, রক্তরোগ বিশেষজ্ঞ এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ, সাবেক বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ এবং প্রতিষ্ঠাতা বিএমটি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং স্যার একজন উপদেষ্টা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিষয়ে কথা বলবো বলেছিলাম আপনার কাছে। তো আসলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সকলের জন্যই কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আপনারা ইন্ডিকেশন করে থাকেন? না, থ্যালাসেমিয়া রোগী যারা প্রতিনিয়ত ব্লাড নিয়ে বেঁচে থাকতে হয়, কিছু রোগী রয়েছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, যাদের কালে ভদ্রে ব্লাড নিতে হয়, তাদের জন্য ট্রান্সপ্লান্ট প্রয়োজন নেই। তবে থ্যালাসেমিয়া মেজর অথবা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ব্লাড নিতে হয়, তাদের জন্যই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা প্রয়োজন। আচ্ছা, এটা আসলে কতটুকু অ্যাফোর্ডেবল? হ্যাঁ, এটা আসলে বেশ ব্যয়বহুল চিকিৎসা। বাংলাদেশে আমরা 2014 সালে 10ই মার্চ প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু করি ঢাকা মেডিকেল কলেজে। তো এরপরে এটা সাধারণত লিউকেমিয়া জনিত কারণে আমরা ওইটা চিকিৎসাটা করতাম। তবে এখন সময় আসছে এই থ্যালাসেমিয়া রোগীদেরও অন্তর্ভুক্ত করা, কারণ এটা একটু এক্সপার্টনেস দরকার এবং এটা ব্যয়বহুল বলতে কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকা প্রয়োজন হয় সরকারিভাবে, আর বাহিরে 20 লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন। স্যার, বাংলাদেশে কি আপনারা থ্যালাসেমিয়া রোগীদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আসলে খুব কম হয়েছে, 2টা কি 3টা ট্রান্সপ্লান্ট হয়েছে, ব্যাপকভাবে হয় নাই। তবে যেটা সমস্যা হলো ট্রান্সপ্লান্টে এখানে যে ডোনারের স্বল্পতা, কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে এখানে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়, অন্যের শরীর থেকে স্টেম সেল সংগ্রহ করে তার শরীর দিতে হয়। এসব ক্ষেত্রে দেখা গেছে যে 100% ম্যাচিং HLA টাইপিং এই ডোনারটা পাওয়া যায় না, কারণ ওই পরিবারে একজন বা দুইজন যদি ভাই বোন থাকে তাদের উভয়ই দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত, অথবা একজন ভালো একজন থ্যালাসেমিয়া আক্রান্ত, ওই ভাইয়ের হয়তো তার সাথে ম্যাচ হচ্ছে না ভাই বা বোনের। এসব ক্ষেত্রে আনরেগুলেটেড ডোনারের উপর নির্ভর করতে হয়, কিন্তু আমাদের দেশে ওইভাবে ডোনার ব্যাংক গড়ে ওঠে নাই। এই জন্য আমাদেরকে একটা ডোনার ব্যাংক স্থাপন করতে হবে, মানুষের মধ্যে প্রচারণা চালাতে হবে, মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে ডোনেট করতে পায়, এই জিনিসগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তারপরে রয়েছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা। ফাইন্যান্সিয়াল ইস্যুটা যদি আমরা কিছুটা তাদেরকে ছাড় দিতে পারি, সরকারি হাসপাতালগুলোতে যদি এটা ব্যবস্থা নিতে পারি, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমাদের সক্ষমতা আসবে। স্যার, এই যে স্যার অ্যালোজেনিক স্টেম সেল থেরাপি, যেটা আরেকজনের শরীর থেকে স্টেম সেল নিয়ে সেটাকে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে একজন রোগীর শরীরে, এই ক্ষেত্রে কি কোনো মেডিকেল লিগ্যাল কোনো ইস্যু তৈরি হয়, বা বাংলাদেশের প্রচলিত আইন আসলে এই ব্যাপারে কি বলে? এটা কিছুদিন আগে আমরা এটা আইনটাও আমরা দেখেছি, যেমন চোখের ব্যাপার আছে বা অন্যান্য কিডনির ব্যাপার আছে, এসব ক্ষেত্রে যেমন একটা অর্গান দিতে হয়, কিন্তু এখানে এটা কোনো অপারেশন না। এটা আমরা জাস্ট ব্লাড যেভাবে মানুষের শরীরে আমরা প্লেটলেট যেভাবে সংগ্রহ করি, এভাবে একটা স্পেশাল মেশিনের সাহায্যে স্পেশাল ভাবে আমরা তার শরীর থেকে কিছু স্টেম সেলটা সংগ্রহ করি। এতে কিন্তু ব্লাড ডোনেশনের মতো জিনিসটা সংগ্রহ করে এটাকে প্রিজার্ভ করি স্পেশালভাবে, এবং সময় মতো তার শরীরে যেভাবে ব্লাড ট্রান্সফিউশন করতে হয় ওইভাবে প্রবেশ করাই দিই। তাতে দেখা যাচ্ছে যে ডোনারের কোনো ক্ষতি হয় না, ডোনারের কোনো ঝুঁকির কারণ নাই, এবং জিনিসটা সহজ। কিন্তু যাকে ট্রান্সপ্লান্ট করব সে কিন্তু 3 সপ্তাহ অনেক ঝুঁকির মধ্যে থাকে, কারণ তার এক্সিস্টিং যে বোন ম্যারো থাকে ওটাকে আমরা ওষুধ দিয়ে নষ্ট করে দিই, তারপরে ব্লাড যেভাবে দিতে হয় ওইভাবে তার শরীরে স্টেম সেলটা আমরা প্রবেশ করাই দিই। তার মানে সে ইনফেকশন প্রোন থাকে, ইনফেকশনটা তার ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, এর জন্য তাকে একটা অ্যাসেপ্টিক একটা কন্ডিশনে রাখা হয়। আমরা বলি হ্যাপা ফিল্টার রুমে রাখা হয়।
অর্থাৎ স্যার আপনি বলছেন যে এখানে এথিক্যাল কোনো ভায়োলেশনের নাই, কোনো সুযোগ সুযোগ নাই। নেই, সেটা আপনাদের মাথায় রেখেই নিশ্চয়ই আপনারা জি 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 সেভাবে কাজ করে থাকেন। শুধু একটা জিনিস করি যে এখানে যে মানে অনাত্মীয় কেউ যদি দিতে চায় তার পরিচয়টা গোপন রাখি আমরা, যাতে ও যে ডোনেট করবে সে যেন ডোনারকে কাকে দিচ্ছে এই জিনিসটা আমরা তাদের কাছে গোপন রাখি, সেটাতে টাকা পয়সা লেনদেন কোনো না হয়। প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জি, যাতে এখানে exactly। না হয়ে থাকে। আচ্ছা স্যার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছেন আপনি। একই সাথে আমরা চাই যে আসলে প্রিভেনশন, তো প্রতিরোধের জন্য আপনার কি মনে হয় যে বাংলাদেশের মতো আমাদের একটা ডেন্সলি একটা পপুলেটেড কান্ট্রি, আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের রিসোর্স অনেক কম, তো আমাদের দেশে প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি? এটা আমরা বিদেশি অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। সাইপ্রাস, ইরান, এগুলাতে সাইপ্রাস একসময় 33% ছিল বাহক, আমাদের দেশে বর্তমানে বাহকের সংখ্যা 11.4%। অতএব আমরা অবশ্যই স্ক্রিনিং প্রোগ্রাম হাতে নিতে হবে। যারা ইয়াং জেনারেশন তাদের করে আমরা দেখব, বিয়ের আগে তাদের পরীক্ষা করে দেখব তার কারা বাহক অথবা বাহক না, তাকে অপশন দিব। যদি আমরা আইন প্রয়োগ নাও করতে পারি তাকে বুঝাবো জিনিসটা যে এই করলে এই যন্ত্রণা বা অসুবিধার মধ্যে দিয়ে তাকে সংসার জীবনে প্রবেশ করতে হবে। তারপরে আমরা প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আনতে পারি, প্রয়োজনে আমরা প্রিনেটাল ডায়াগনোসিস করতে পারি। এই 3-4টা স্টেপ যদি নেই, ইরান এবং সাইপ্রাসে তারা তাদের থ্যালাসেমিয়া জন্মের হার 0 কোঠায় নামিয়ে আসতে সক্ষম বাংলাদেশে হয়েছে। কি কোনো স্টাডি আছে যে বাংলাদেশে এই মুহূর্তে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কত? রোগীর সংখ্যা এখানে প্রায় লক্ষাধিক, কিন্তু আমাদের সদ্য 2024 সালে বাংলাদেশ স্ট্যাটিস্টিক ব্যুরো সরকারিভাবে সারা বাংলাদেশে কতজন বাহক রয়েছে তার একটা পরিসংখ্যান করা হয়েছে। দেখা যাচ্ছে 11.4% বাহক বাংলাদেশে হেমোগ্লোবিন বিটা থ্যালাসেমিয়া এবং ট্রেইটের সংখ্যা বেশি 8.5%, এবং বিটার 2.1%। এবং সবচেয়ে এটা কিন্তু সারা দেশে একই না, দেখা গেছে যে দিনাজপুর, রংপুর ওই এরিয়াতে বাহকের সংখ্যা 27%, কত বেশি, অর্থাৎ উত্তরাঞ্চলে অনেক বেশি। সংখ্যা বেশি। এবং যারা আমরা ইদানিং একটা স্টাডি করতেছি, যারা ট্রাইবাল এবং নন ট্রাইবালদের মধ্যে দেখা গেছে যে ট্রাইবালদের মধ্যে মনে হয় এটা 40%, 50% হতে পারে। এটা এইসব রিপোর্টগুলো অনেক আশঙ্কাজনক। আমরা এরপরে সরকারের সাথে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করে এই জিনিসগুলা ওনার নলেজে আনবো, যাতে এই জিনিসটা গুরুত্ব সহকারে আনা যায়। কারণ আমাদের জানেন যে আমাদের নতুন গভর্নমেন্টে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে। আশা করা যায় ওনারা হেলথের দিক দিয়ে একটা দৃষ্টি দিচ্ছেন। আশা করা যায় প্রাইমারি হেলথ কেয়ারকে তারা আমরা যাতে বেশি দিচ্ছেন, সামনে নিয়ে আসতে পারি এবং প্রতিরোধকে, প্রিভেনশনকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে অবশ্যই, বর্তমান সরকারের যে পলিসি আছে জি, জি। সেখানে। আচ্ছা স্যার, এখন আমরা একটু জানতে চাই যে আমাদের লাইফস্টাইল, আমাদের যে জীবন ধারণ, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সব কিছু থেকে কোনো ধরনের পরিবর্তন আনা প্রয়োজন? আমাদের যারা সুস্থ আছে তাদের সাথে থ্যালাসেমিয়ার কোনো ইয়ে নাই, তবে যারা থ্যালাসেমিয়ার রোগী জানেন তাদের হেমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, কারণ আমরা কোন সময় থ্যালাসেমিয়া রোগীদের হেমোগ্লোবিন 10-15 উঠাইতে পারি না। তাদের সাধারণত 8-9 এরকম থাকলেই আমরা খুশি, কারণ তাদের অতিরিক্ত ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয় না। কিন্তু এই 8-9 গ্রাম থাকার ফলে তাদের শরীর একটু দুর্বল থাকে, তারা একটু বেশি কাজ করলে টায়ার্ড হয়ে যায়। অতএব তাদেরকে কায়িক পরিশ্রমটা কম করতে হবে, যে বসে যেসব কাজগুলো তাদের করলে ভালো। এছাড়া খাদ্য তালিকার মধ্যে তাদের কম আয়রনযুক্ত পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। এছাড়া আমরা বলে থাকি যে আয়রন যাতে অ্যাবজর্পশন কম হয় তাদেরকে রং চা খেতে বলি ঘন ঘন, যাতে আয়রন যেটা খাদ্যের মধ্যে থাকে সেই আয়রনগুলো অ্যাবজর্পশন কম হয়, এই জিনিসগুলো বলি। তাছাড়া একজন পারিবারিক জীবনে তাকে বিয়ে করতে হবে। একজন থ্যালাসেমিয়া রোগীকে বলি বিয়ে যখন করবে, সে যখন একজন বাহক নয়, সুস্থ একজনকে বিয়ে করে জীবনসঙ্গী হিসাবে নেয়, তাহলে তার শিশুগুলা ক্যারিয়ার হবে, বাহক হবে, কিন্তু রোগী হবে না। মানে সেটা বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে একজন তাকে সুস্থ বাহক নয়, ক্যারিয়ার নয়, এমন একজনকে সে জীবনসঙ্গী হিসাবে নেবে। আমাদের তো সোশ্যাল অনেক ট্যাবু আছে এখনো, এটা আমাদের বুঝতে হবে। একজন থ্যালাসেমিয়ার বাহক নারীর বিয়ের ক্ষেত্রে সামাজিকভাবে তিনি কি কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন? হ্যাঁ, এটা তো আমাদের সমাজে এই জিনিসগুলো অনেকে মনে করেন এটা একটা ক্যান্সার, এটা সহজ রোগ। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটাই দরকার, যে এটা কোনো ইয়ে নয়, যেখানে 2 কোটি মানুষ বাংলাদেশে বর্তমানে ক্যারিয়ার। অতএব আপনি কারো না কারোর সাথে বিয়ে হবেই, অথবা ভালো পাত্রপাত্রী পেয়েছেন, আপনি হয়তো বিয়ের জন্য সিদ্ধান্ত নেবেন। এই জন্য বিয়ের পরেও যাতে আমরা প্রিনেটাল ডায়াগনোসিস করে এটাকে প্রতিরোধ করতে পারি, সে একটার পর একটা পদ্ধতি রয়েছে
কোনো না কোনো পদ্ধতিতে আমরা যেন মেনে চলি। একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সে যদি সময় মতো চিকিৎসাটা না নেয় বা তার ডায়াগনোসিসটা যদি সময় মতো না হয়, সেক্ষেত্রে তার কি কি জটিলতা পরবর্তী জীবনে লং টার্মে হতে পারে? আসলে যদি একটা থ্যালাসেমিয়া রোগী 1 বছর বয়স থেকে যদি নিয়মিত ঔষধ সেবন করতে পারে, ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় এবং আয়রন চিলেশন করা হয়, তাহলে সে কিন্তু 60 বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। মাঝে মাঝে হয়তো তার একটু সমস্যা হতে পারে, কিন্তু যদি সে ঠিকমতো ব্লাড ট্রান্সফিউশন না আনে, আয়রন চিলেশন না করে, তাহলে তার কি হার্ট ফেলিওর হবে, তারপরে তার অকাল ইনফেকশন ঘন ঘন হবে, তারপরে তার লিভার সিরোসিসের মতো জটিল সমস্যা হতে পারে। আলটিমেটলি দেখা যাচ্ছে 15 থেকে 20 বছর বয়সের মধ্যে তার অকাল মৃত্যু হবে, প্রিম্যাচিওর ডেথ হবে। এটা একটা এটা করুণ অত্যন্ত একটা মৃত্যু। দুঃখজনক একটা বিষয়। স্যার, আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো আমরা চাই যে আসলে প্রতিরোধ করতে, কারণ সময় উপযোগী কিছু পদক্ষেপের মাধ্যমে, এবং স্যার আপনি বললেন যে খুব সামান্য কিছু টেস্ট যেগুলো আসলে রুটিন চেক আপের আওতায় নিয়ে আসলে সেটাকে থ্যালাসেমিয়াকে স্ক্রিনিং করা সম্ভব। আপনি জানেন যে আমি থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সঙ্গে যুক্ত আছি। ওইখানে আমি সপ্তাহে একদিন ফ্রি রোগী দেখি। তারপরে ওই হাসপাতালে বিনা পয়সায় তারা রোগী ব্লাড সরবরাহ করে থাকে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। ওষুধগুলো নামমাত্র মূল্যে তাদেরকে দেওয়া হয়, যে মূল্যে তারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে নিয়ে আসে সেই মূল্যে দিয়ে থাকে। এটা গ্রিন রোডে অবস্থিত, টুয়ার্ডস পান্থপথে আর কি এই ইয়েটা রয়েছে। অতএব আমি মনে করি যে এরকম অনেক অর্গানাইজেশন দরকার এইসব মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, সেবার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, কথা বলছিলাম থ্যালাসেমিয়া বিষয়ে। আমরা প্রত্যাশা ব্যক্ত করছি যে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ করতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।